নমস্কার, আমি সঞ্চারী ভট্টাচার্য, আর আপনারা শুনছেন আপনাদের পছন্দের শাম্ভবী প্রোডাকশনস। শাম্ভবী প্রোডাকশনসের আজকের সবিশেষ নিবেদন লেখক পল্লব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন সম্বলিত কাহিনী তারানাথ তান্ত্রিক ও ভূষণ্ডীগড়ের পিশাচিনী। ভূষণ্ডীগড় স্থানটিতে পিশাচিনীর উপদ্রবের ফলে গ্রামবাসীদেরকে যে বিপদের সম্মুখীন হতে হয়েছিল, তারানাথ তান্ত্রিক সেই বিপদ কাটিয়ে কিভাবে গ্রামবাসীদেরকে রক্ষা করলেন এবং নতুন করে ভূষণ্ডীগড়কে এক শান্তিময় পরিবেশের আখ্যান হিসাবে সকলের সামনে প্রতিষ্ঠিত করলেন, সেটি হলো এই কাহিনীর মুখ্য বিষয়বস্তু। শুরু করতে চলেছি শাম্ভবী প্রোডাকশনসের আজকের সবিশেষ নিবেদন সুলেখক পল্লব ঘোষের কলমে বিরচিত তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন সম্বলিত কাহিনী তারানাথ তান্ত্রিক ও ভূষণ্ডীগড়ের পিশাচিনী। শুনতে থাকুন। তন্ত্রমন্ত্র করে কখনো মরা মানুষকে পুনর্জীবন দেওয়া যায়? কিশোরীর মুখে এমন একটা কথা শুনে তারানাথ সিগারেট ধরাতে গিয়েও থেমে গেল। তারপর ভ্রু কুঁচকে কিশোরীর দিকে তাকিয়ে বলল, তার মানে ধরুন কেউ একজন মারা গেছেন, তাকে আবার মন্ত্র পড়ে বাঁচিয়ে তোলা, সেই জীবনের যে অবস্থায় তিনি দেহত্যাগ করেছিলেন সেই অবস্থাতেই আবার তাকে ফিরিয়ে আনা, নতুন জীবন শুরু করা, এই আর কি। তারানাথ সিগারেটটা ধরিয়ে মাথা নেড়ে বলল, তোমার মতো শ্রোতা আবার সমালোচক পাওয়াটা এই তারানাথ চক্রবর্তীর জীবনে একটা বড় প্রাপ্তি, বুঝলে কিশোরী? কিশোরী আর আমি পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম। তারানাথ মৃদু হেসে বলল, সত্যি যদি তুমি এটা জানার জন্যই প্রশ্ন করো, তাহলে বলি, ও জিনিস করা যায় কি না আমার অন্তত কোনো অভিজ্ঞতা নেই, কোনো কালে কাউকে করতেও দেখিনি। হ্যাঁ, মৃত মানুষের আত্মার জাগরণ বা সব সাধনা করা হয়, কিন্তু সেটা আলাদা বিষয়। বহু মানব জীবন দান করা যায় না, কারণ জন্ম মৃত্যু ঈশ্বরের রচনা। সেই রচনায় কলম চালায় কার সিদ্ধি? তাহলে তো দেশে মৃত্যু বলে কিছুই থাকতো না, কেবল জাগরিত করা যায় তার আত্মাকে, যদি সেই আত্মা অতৃপ্ত হয় তো। বেফাঁস মন্তব্য করা কিশোরীর একটা স্বভাব। সে বলল, ধুস, তাহলে আর কি হলো? ভাবলাম এমন কিছু মন্ত্রতন্ত্র রয়েছে যা বললেই মরা মানুষ আবার তড়াক করে বেঁচে উঠবে। এখানেও যে সার্জারি করা ডাক্তারের মতো, সব কিছুই ভগবানের হাত, এই বলে উপসংহার টেনে দিলেন। তন্ত্র সাধনা তারানাথের বিশ্বাসের ক্ষেত্র। সেসব নিয়ে কেউ এমন তুলনা টানবে বা তাকে হেয় করবে, সেটা তার পক্ষে বেমালুম হজম করা সম্ভব নয়। সে বলল, তন্ত্র সাধনাকে কি আলাদিনের প্রদীপ ভাবো নাকি, যে যখন যা ইচ্ছা হবে মন্ত্র বলে সেটাই করে দিতে পারবে? তোমরা তো আমার তন্ত্রমন্ত্র মানে ভাবো শূন্যে হাত ঘুরিয়ে রসগোল্লার হাঁড়ি নামিয়ে দেওয়া, বা এই এক চুটকি বাজিয়ে দিনকে রাত করে দেওয়া। ওসব অতি নিম্ন শাখার সাধনা, আর নিম্ন হোক বা উচ্চ প্রকৃতির স্বাভাবিক নিয়মের বিরুদ্ধ কোনো প্রক্রিয়া না করাই শ্রেয়। যাক, তোমাদের সেসব বলেও লাভ নেই, বিশ্বাস করবে না, পাছে
হাসাহাসি করবে। কিশোরী কান মুলে জিভ কেটে বলল, না না না, এসব কি বলছেন? আপনার কথা বিশ্বাস না করলে কি আর ঝড় জল গ্রীষ্ম বর্ষা শীত সব মাথায় করে এভাবে ছুটে আসি? তারানাথ ছাইদানিতে ছাই ফেলে বলল, এইসব গল্পের ভালো শ্রোতা নাস্তিকরাই হয়। তবে তারানাথ একটা সুর টেনেও থেমে গেল। আমি এবার বললাম, তবে কি? তারানাথ বলল, মরা বাঁচা তো জগতের অপরিবর্তনীয় নিয়ম, কিন্তু যে মানুষ আর বেঁচে নেই, কিন্তু সে মরেও নি, তার কি হবে? এবার আমাদের সত্যি অবাক হওয়ার পালা। বললাম, সে আবার হয় নাকি? কিন্তু পরক্ষণেই মনে হলো তারানাথের অভিজ্ঞতার ভাণ্ডারে এমন নয়কে হয় করার কাহিনী অনেক আছে। তারানাথ কীরকম একটা রহস্যময় হাসি হেসে বলল, হয় না, তাই তো। আমি নড়ে চড়ে বসে বললাম, আপনি বলছেন যখন, তার মানে হয়েছে, আর সেটা এখন বলতেই হবে আপনাকে ঠাকুরমশাই। তারানাথ মৃদু হেসে ঘাড় নাড়ল, তারপর বলল, রোসো, আমি একটু আসছি। এই বলে সে উঠে ভেতর বাড়িতে চলে গেল। এই সুযোগে আমরা দুজন একটু বাইরে বেরিয়ে সিগারেট ধরালাম। তারানাথ বয়োজ্যেষ্ঠ মানুষ, তার সামনে তো আর সিগারেট ধরতে পারি না। তারানাথ সেটা বুঝত, আর তাই হয়তো মাঝে মাঝে কিছু একটা বাহানায় ভেতর বাড়িতে চলে যেত। মিনিট পাঁচেক পরে একটু খুক খুক কাশির শব্দ শুনে বুঝলাম মহারাজ সিংহাসনে বসেছেন, আর আমরাও বাধ্য প্রজার মতো সিগারেট ফেলে ভেতরে গিয়ে বসলাম। আম তেল আর মটর কড়াই ভাজা দিয়ে জবজবে করে মাখা মুড়িটা আমাদের উদ্দেশ্যে বাড়িয়ে তারানাথ বলল, নাও নাও, খাও। খেতে খেতে গল্প জমবে ভালো। না জানি তোমাদের এখনকার ছেলেদের খেতে কি লজ্জা। তোমাদের মতো বয়সে আমরা তো যাকে বলে মানুষরূপী রাক্ষস ছিলাম। যা যখন পেতাম তৃপ্তি করে খেতাম। আমরা এক মুঠো করে মুড়ি মুখে পুরলাম। এরপর তারানাথ বলতে শুরু করল, যখনের কথা বলছি, তখন আমি সংসারী হয়েছি সবে সবে, চারি তখনও হয়নি। এই রকমই শীতের বেলা একদিন খাওয়া দাওয়া সেরে বাইরে খাটিয়ায় বসে সূর্যের মিঠে রোদ গায়ে মেখে সাধক জীবনের নানান অভিজ্ঞতা স্মৃতিচারণ করছিলাম। এই স্মৃতিচারণ করতে করতে হঠাৎ পেছন থেকে একটা ডাক শুনে ঘুরে তাকালাম। এক বৃদ্ধের গলা। বাড়ির বাইরে দাঁড়িয়ে বলছেন, চক্রবর্তী মশাই, বাড়ি আছো নাকি? বৃদ্ধ লোকটিকে দেখে ঠিক চিনতে পারলাম না, তবু উঠে দাঁড়িয়ে বললাম, হ্যাঁ আসুন, ভেতরে আসুন। আমি তারানাথ চক্রবর্তী, বলুন কি দরকার। বৃদ্ধ ভেতরে এলেন। পোশাক আশাক দেখে ভালোই অর্থবান বলে মনে হলো। তিনি আমার সামনে আসতেই তাকে খাটিয়ায় বসতে বললাম। বৃদ্ধ বোধহয় অনেকটা দূর থেকে এসেছেন, তাই একটু হাঁপিয়ে পড়েছিলেন। আমি তাকে একটু জল এনে দিতে তিনি ঢক ঢক করে জল খেয়ে একটু থিতু হয়ে বসলেন।
তারপর বললেন, বাবা তারানাথ, তুমি ছোট বলে তোমাকে নাম ধরেই বলছি। একটা বড় সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি বাবা, একটু সাহায্য করো। ভদ্রলোক যে বিপদে পড়েছেন তা তো আমি আগেই টের পেয়েছি। ততক্ষণে কিরকম একটা কাঁচা রক্তের গন্ধ বাতাসে ভাসতে শুরু করেছে, যেন মনে হয় এই বৃদ্ধ সদ্য রক্তের পুকুরে স্নান সেরে উঠে এসেছেন। বললাম, মাফ করবেন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনার পরিচয়টা? বৃদ্ধ আমাকে মাঝপথে থামিয়ে কিছু একটা মনে পড়ে যাওয়ার ভঙ্গিতে বললেন, এই দেখো বাবা, আমার পরিচয়টাই তোমাকে দেওয়া হয়নি। আমি ভূষণ্ডীগড়ের নায়েব মশাই। ওখানকার জমিদার নন্দলাল সিংহ রায়ের কাছারিতে আমি কাজ করি। সমস্যাটা আমাদের গ্রামকে নিয়েই। অলৌকিক কিছু? একটু খুলে বলুন তো। আমি আর একটু নিশ্চিত হওয়ার জন্যই প্রশ্ন করলাম। নায়েব মশাই মাথা নেড়ে বললেন, তাই তো মনে হয়। ঘটনা সূত্রপাত আজ থেকে বছরখানেক আগে। আমাদের জমিদার বাড়িতে এলেন এক তান্ত্রিক। তান্ত্রিকের আসার ঘটনাটা পুরোটাই কাকতালীয়, যদিও আমাদের জমিদার নন্দলালের একমাত্র সন্তান মেয়ে। অতএব ওনার পরবর্তীতে জমিদারির দেখাশোনা কে করবেন তা নিয়ে এক বিরাট সমস্যা তো রয়েইছে। তান্ত্রিক এসে জানালেন যে এর উপায় তিনি বাতলে দেবেন। যথারীতি নন্দলালও ঘোষণা করল এ কাজ তিনি করতে পারলে তাকে বিশেষ স্বর্ণমুদ্রা উপহার দেবেন। এই পর্যন্ত কোনো সমস্যা ছিল না, কিন্তু বিপদ হলো অন্য দিক থেকে। কোন দিক থেকে? আমি প্রশ্ন করলাম। তান্ত্রিক কি এক যজ্ঞটজ্ঞ করবেন বলে ঠিক করেছিলেন। এই জন্য তিনি গাঁয়ের পরিত্যক্ত শ্মশানের পেছনে জঙ্গলে ঘাঁটি গেড়েছিলেন। কি করতেন তা আমি জানি না, কেবল একটু আধটু জানতেন নন্দলাল। মাঝে মাঝেই দেখতাম তান্ত্রিক বনে বাদারে এখানে ওখানে ঘুরে কী সব জোগাড় করত, আর রাতে বার কয়েক ধুনি জ্বলতে দেখেছি, এইটুকুই। প্রায়ই দেখতাম রাতে নন্দলাল ওখানে যেতেন, তবে কি করতেন তা বলা বারণ ছিল। সপ্তাহখানেক এভাবেই চলছিল। নন্দলাল মোটামুটি কাজ শেষ করে ভোর রাতের মধ্যেই ফিরে পড়তেন। তবে একদিন তিনি ফিরলেন না। একটু সকালে ব্যাপারটা জানাজানি হতেই ঠিক হলো একবার ওদিক গিয়ে দেখা দরকার। নন্দলালের স্ত্রী এসব তন্ত্রমন্ত্র ভয় পান খুব। তিনি তাঁর স্বামীকে অনেকবার বারণ করেছিলেন বটে, তবে কোনো লাভ হয়নি। নন্দলালের কোনো বিপদ আপদ হলো কি না সেই ভেবে তিনি এক প্রকার কান্নাকাটি শুরু করেছিলেন। আমি জনাচারেক পেয়াদাকে নিয়ে চললাম জঙ্গলের দিকে। এমনিতেও ওদিকটা পরিত্যক্ত, কেউ সেখানে যায় না। বিপদ আপদ কিছু হলে কেউই টের পাবে না। যাই হোক, জঙ্গলের ভেতর কিছুটা ঢুকে বেশ খানিকটা জায়গায় গাছ কেটে ফাঁকা করে দেখলাম। বুঝলাম এটাই তাহলে ওই তান্ত্রিকের সাধনার ক্ষেত্র। এক জায়গায় কিছু ছাইভস্য স্তূপীকৃত হয়ে পড়ে আছে। বোধহয় ওখানে যজ্ঞের আগুন জ্বালানো হয়েছিল। তার থেকে হাত দশেক দূরে মাটিতে মুখ থুবড়ে পড়ে আমাদের জমিদার নন্দলাল। আমরা ছুটে গিয়ে ধরাধরি করে তাকে তুললাম। দেহে প্রাণ আছে বটে, তবে কোনো সংজ্ঞা নেই। কিন্তু এর থেকে ভয়ানক দৃশ্যটা দেখা তখনও বাকি ছিল। নন্দলালকে তুলে আমরা ধরাধরি করে বসাচ্ছি, এমন সময় পেয়াদাদের মধ্যে একজন,
ওরে বাবা রে, কি 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 ওটা বলে চেঁচিয়ে উঠল। ঘুরে দাঁড়িয়ে তার দৃষ্টি অনুসরণ করে দেখি অকুস্থল থেকে হাত বিশেক দূরে তেঁতুল গাছের ডাল থেকে ঝুলছে তান্ত্রিকের দেহ। গলাটা কেউ যেন প্রবল আক্রোশে সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে টাঙিয়ে দিয়ে গেছে গাছে। দেখেই বোঝা যায় দেহে প্রাণ নেই। এতটা বলার পর নায়েব মশাই একটু থামলেন। আমি বললাম, আর কিছু? তিনি বললেন, হ্যাঁ, এরপরে শুরু আসল ঘটনার। নন্দলাল কিছুদিন বিছানায় পড়ে থেকে সুস্থ হয়ে আবার জমিদারির কাজে মন দিল, কিন্তু গায়ে ঘটতে লাগলো একটার পর একটা অদ্ভুত সব ঘটনা। পোয়াতি মেয়ে মানুষরা প্রায়ই জন্ম দিতে লাগলো মৃত বাচ্চার। ঘটনা দুটো একটা হলে সেটাকে না হয় দুর্ঘটনা বলে মানা যেত, কিন্তু এত বড় গাঁয়ের যত পোয়াতি মেয়ে ছিল তাদের অধিকাংশই মৃত সন্তান প্রসব করেছে। একমাত্র পুত্র সন্তান হলেই তারা জীবিত থাকে কেবল। গাঁয়ে এই বিগত ৬-৮ মাসে এমন অনেক ঘটনাই ঘটেছে। আর যে পোয়াতি সন্তান প্রসব করেছে ঠিক তার আগের দিন রাতে পোয়াতির ঘরের বাইরে শোনা গেছে কোনো অজ্ঞাত মহিলার বিকট বিকট ভুতুড়ে গলার স্বর। এই, তোর বাচ্চা আমায় দে না, দে একবার, আমি কোলে নেব। এরকম সব অদ্ভুত কথা আর বিকট হাসি। পরের দিন সেই ঘরে এসেছে মৃত কন্যা সন্তান। নন্দলাল তো এসব নিয়ে কত লোকের সাথে কত কিছু আলোচনা করলো, কত পুজো আর্চা গায়ে করা হলো, কোনো লাভ হয়নি বুঝলে। আর আর তোমার কথা তো শুনেছি আমরা অনেকটাই। আমাদের শেষ ভরসা এখন তুমি বাবা, কিছু একটা করো, বাঁচাও বাঁচাও এই ভূষণ্ডিগড় গাঁয়ের মানুষগুলোকে বাবা। আমি চুপচাপ সবটা শুনলাম। অলৌকিকতা যে আছে তাতে কোনো সন্দেহ নেই, তবে বেছে বেছে কেবল কন্যা সন্তানই মৃত প্রসব হওয়ার কারণ কি হতে পারে তা ঠাউর করতে পারলাম না। নায়েব মশাইকে বললাম, আচ্ছা বেশ, আপনি বলছেন যখন আমি যাব ওখানে। তবে হ্যাঁ, আমি যে এসবের সম্পূর্ণ সমাধান করতে পারবো সেই আশ্বাসও আপনাকে দিতে পারছি না। আমাকে এসবের আসল কারণটি জানতে হবে। নায়েব মশাই বললেন, অনেক উপকৃত হলাম বাবা, তুমি গেলেই আমরা খুশি। তাহলে কালকে বেরিয়ে পড়া হোক, আমি নিজে কাল গাড়ি নিয়ে আসছি। আমি একটু ভেবে বললাম, না না, কাল না, কাল আমার একটা বিশেষ কাজ আছে। আপনি পরশুদিন সকালে আসুন, আমি তৈরি থাকব। ভূষণ্ডিগড় জায়গাটা আমাদের গ্রাম থেকে বেশ অনেকটাই দূরে। নায়েব মশাই পরশুদিন সকাল সকালই খাস ঘোড়ায় টানা গাড়ি এনে হাজির। ভূষণ্ডিগড়ের ভেতর আমাদের গাড়ি ঢুকতেই বাতাসে সেই আতপ চাল আর কিছু একটা পোড়ার গন্ধে আমি সচকিত হয়ে উঠলাম। নায়েব মশাই ভুল কিছু বলেননি। সত্যি একটা রহস্যময় অলৌকিকতা যেন চাদরের মতো ঢেকে রেখেছে গোটা ভূষণ্ডিগড়। এমনিতে জায়গাটা হিসেবে বেশ সুন্দর এই ভূষণ্ডিগড়। যেদিকে চোখ যায় সবুজ দিগন্ত যেন চারদিক থেকে থেকে বেষ্টন করে রেখেছে এই গ্রামকে।
বেশ কিছুটা আসার পর আমাদের গাড়ি এসে থামলো 3 তলা বিরাট এক বাগান বাড়ির সামনে। নায়েব মশাই বললেন, এই তো চক্রবর্তী ঠাকুর, আমরা এসে গেছি। এই তোরা কে কোথায় আছিস? ঠাকুর এসে গেছেন, এসব মালপত্রগুলো নামাবি, আইরে। নায়েব মশাইয়ের হাঁক ডাক শুনে একজন পেয়াদাও 2জন চাকর গোছের লোক এসে সব মালপত্র নিয়ে যেতে লাগলো। বৈঠকখানায় আসতেই দেখা হলো নন্দলাল সিংহ রায়ের সাথে। বর্তমানে তিনি এই গাঁয়ের জমিদার। আমাকে তো দেখে তিনি যার পর নাই খুশি হলেন এবং খুব খাতির করে বসালেন। জমিদার গিন্নির সাথেও দেখা হলো, আলাপ হলো। জমিদার নন্দলাল বললেন, আসুন আসুন ঠাকুর মশাই, অনেকটা দূর থেকে এসেছেন, এখন একটু ঘরে গিয়ে বিশ্রাম করুন। এই রতন, রতন, ওপরের ঘরে নিয়ে যা ঠাকুর মশাইকে। নন্দলালের পূর্বপুরুষরা কিন্তু খাস বানিয়েছিলেন বলতে হবে। হাত মুখ ধুয়ে বিছানায় বসলাম। সাথে সাথে নন্দলাল রতনকে নিয়ে হাজির, সাথে বড় কাঁসারের থালায় সাজানো এত এত মিষ্টি ফল, বাটিতে ঘন ক্ষীর, দুধ। এমন সময় দরজার বাইরে দেখি খেলনা পুতুল হাতে বছর 6 একটা মেয়ে দাঁড়িয়ে। ভারী মিষ্টি দেখতে মেয়েটাকে। বুঝলাম এটা নিশ্চয়ই জমিদার নন্দলালের মেয়ে। কাছে ডাকলাম। প্রথমটা একটু ইতস্তত করে তারপর ঘরে এলো। নন্দলাল বললেন, এই যে আমার ছোট্ট বিনি, আমার মা দুর্গা। বিনিমা, ঠাকুরমশাই তোমার গুরুজন, ওনাকে প্রণাম করো। আমি ব্যস্ত হয়ে বললাম, আরে না না, থাক মা থাক, পায়ে হাত দিও না। শিশু সাক্ষাৎ নারায়ণ, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। অনেক বড় হও মা। নাও, মিষ্টি খাবে? আমার কথায় মেয়েটা ঠোঁটে আঙুল দিয়ে তার বাপের দিকে তাকালো। আমি তাকে 2টো মিষ্টি দিয়ে বললাম, বাবা কি বলবে, আমি আছি তো। এই নাও, খাও মা। মেয়েটা মিষ্টিটা হাতে নিয়ে বলল, ঠাকুর দাদা, আমাদের এখানে না খুব বাজে একটা পেতনি আছে, ও সবাইকে মেরে দেয় জানো। তুমি ওকে তাড়াবে তো, বলো না। আমি আর নন্দলাল পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম। তারপর বিনিকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে বললাম, না না মা, ওসব কিছু না। এই তো ঠাকুর আছেন, ভগবান আছেন, তিনি সব কিছু ঠিক করে দেবেন, সবাইকে ভালো রাখবেন তিনি। নন্দলাল যাওয়ার আগে একবার বলে গেলেন, ঠাকুরমশাই, আপনার মাছ মাংস চলে তো? আমি ঘাড় নেড়ে বললাম, নিশ্চিন্তে চলে, টিকিধারী বৈষ্ণব তো নই। দুপুরে খাওয়ার ঘরে গিয়ে দেখি সে এক এলাহি ব্যাপার। এত রকমের খাবার যে তা দেখেই আমার মাথা ঘুরে যাওয়ার জোগাড়। ভাতের থালাটাকে যেন চারিদিক থেকে ঘিরে ধরেছে তরকারি, মাছ, মাংসের বাটিগুলো। আমি আর নন্দলাল একসাথেই খেতে বসলাম। আরে করছেন কি, মাছ মাংস খাই ঠিক আছে, তাই বলে এত এত কখনো কোনো মানুষ খেতে পারে? তাও আবার বেলায় অত মিষ্টি ফল খেয়ে। জমিদার গিন্নি বললেন, ওসব বললে তো চলবে না ঠাকুর মশাই,
আপনি এখন আমার বাড়ির অতিথি। এই যৎ সামান্য সেবাটুকু না করলে আর কি করলাম? ওই চিতল মাছের মুইঠা আর মুগের ডাল আর ওই কচি পাঁঠার তরকারিটা খান দেখি, আমি নিজের হাতে করেছি। বলুন কেমন হয়েছে? প্রতিটি রান্নার স্বাদ সত্যি অপূর্ব। অতিথি আপ্যায়নে নন্দলালের ঝুড়ি মেলা ভার, মানতেই হচ্ছে। খাওয়া দাওয়ার পর আমি নন্দলাল আর নায়েব মশাই নন্দলালের ঘরের বারান্দায় বেতের চেয়ারে বসলাম। রতন এসে তামাক সেজে দিয়ে গেল। জমিদার নন্দলালের উদ্দেশ্যে বললাম, এত খাইয়েও দেখছি আপনার শান্তি হয়নি। হ্যাঁ? নন্দলাল হেসে বললেন, এইটুকুতেই এত বলছেন ঠাকুরমশাই? তাও তো এখন জমিদারির এই অবস্থা। জমিদারি ছিল বটে পিতৃপুরুষের আমলে, সে সময়ে অতিথি আপ্যায়নের কাছে এসব তো আর কোথায় কি। আর আজ সে রামও নেই, আর সে অযোধ্যাও নেই। এই আমি তবু কোনো রকমে কিছুটা টিকিয়ে রাখতে পেরেছি আর কি। কিন্তু আমার পরে যে কি হবে, আর এই একটা মাত্রই মেয়ে আমার। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। মেয়েকেই সেভাবে যোগ্য করে তুলুন জমিদার বাবু। আমি বলছি, বিনিময়ে আপনার জমিদারি চালাবে ভবিষ্যতে। আমার এই কথায় নায়েব মশাই আর নন্দলাল দুজনেই একটু অবাক হয়েই আমার দিকে তাকালেন। আমি আবার বললাম, নায়েব মশাইয়ের মুখে তো অনেকটাই শুনেছি। শুধু একটা কথা আমাকে বলতে পারেন জমিদার বাবু? হ্যাঁ, নিশ্চয়ই, বলুন না, কি জানতে চান? চেয়ারে নড়ে চড়ে বসে বললেন নন্দলাল। আমি বললাম, সেদিন রাতে ঠিক কি হয়েছিল বলুন দেখি। কে মারল তান্ত্রিককে? আর তান্ত্রিকই বা আপনাকে এসে কি যোগ্য করার কথা বলেছিল? নন্দলাল একটু চুপ থেকে বললেন, তান্ত্রিক যখন জানতে পারেন যে আমার কোনো পুত্র সন্তান না থাকায় ভবিষ্যতে জমিদারি সামলানোর একটা চিন্তা রয়েছে, তখন তিনি আমাকে প্রস্তাব দেন যে এক বিশেষ যজ্ঞ করলে এই সমস্যার সমাধান হবে। তাতে হয়তো আমার পুত্র সন্তান হবে না ঠিকই, কিন্তু ভবিষ্যতে এই জমিদারি কেউ ছিনিয়ে নিতেও পারবে না। কারণ আমার অবর্তমানে আমার জমিদারি রক্ষার দায়িত্ব থাকবে অতৃপ্ত আত্মা তথা যক্ষের কাছে। যক্ষ জাগানোর সব পন্থা তান্ত্রিকই করে দেবেন। তবে এ ঘটনা আমি ছাড়া আর কেউ জানলে হবে না। আমার স্ত্রী এসব তন্ত্রমন্ত্র, ভূত প্রেত খুব ভয় পায়। ও আমাকে বারণও করেছিল, কিন্তু আমি সেসব তখন কানেই তুলিনি। তান্ত্রিকের প্রস্তাবে রাজি হলাম। আমাদের আগের ব্যবহৃত পরিত্যক্ত শ্মশানে একটু জায়গা পরিষ্কার করে একটা পাতার কুটির মতো বানিয়েছিলেন ওই তান্ত্রিক। ওখান থেকেই তিনি যজ্ঞের সমস্ত কাজ করতেন। আমি কেবল রাতের অন্ধকারে একা একা সেখানে যেতে পারতাম, কিন্তু আর কারোর অনুমতি ছিল না। ঘটনাটা ঘটে যজ্ঞের একদম শেষ দিনে। তান্ত্রিক কোথা থেকে একটা নরকরটি, রক্ত এসব জোগাড় করে রেখেছিলেন। আমাকে শুধু বললেন বুক কেটে একটু রক্ত বের করে ওই নরকরটির কপালে লাগাতে। তারপর সেটা মাটিতে খোঁড়া গর্তে রেখে জাগ্রত করতে হবে পাতাল পিশাচরূপী যক্ষদের। তান্ত্রিক আগে থেকেই মাটি খুঁড়ে রেখেছিলেন। মাটির ভিতর রক্তমাখা নরকরটি রেখে মন্ত্র বলা শুরু করতেই আচমকা একটা কালো ধোঁয়া যেন সেই গর্ত থেকে বেরিয়ে এসে ঘিরে ফেলল
চারধারের পরিবেশ। সাথে সাথে তৈরি হলো একটা দমবন্ধ করা পরিস্থিতি। আমি আর তান্ত্রিক দুজনেই যার পরনায় বিস্তৃত হয়ে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম। ব্যাপারটা কি হচ্ছে বোঝার আগেই একটা দমকা হাওয়া উঠল, আর সাথে সাথেই মাটি ফুঁড়ে দুটো কালো মহিলার হাত বেরিয়ে এসে প্রবল আক্রোশে চেপে ধরল ওই তান্ত্রিকের গলা। যন্ত্রণায় ছটফট করে গোয়ানি দিয়ে উঠলেন তান্ত্রিক, আর সাথে কোনো এক মহিলার পৈশাচিক হাসিতে যেন থরথর করে কেঁপে উঠল আশেপাশের পরিবেশ। বুকের রক্ত হিম হয়ে যায় সেই হাসিতে। বুঝলেন ঠাকুরমশাই, কালো হাত দুটো ততক্ষণে প্রবল শক্তিতে তান্ত্রিককে মাটি থেকে চাগিয়ে তুলে দিয়েছে। গলাটা ছাড়ানোর প্রবল চেষ্টা করেও ব্যর্থ হলেন তান্ত্রিক। আমি কিছু করার চেষ্টা করেও পারলাম না। ততক্ষণে কিসের একটা প্রভাবে যেন আমার মাথা ঘুরতে শুরু করেছে। মাটিতে ধপ করে পড়ে জ্ঞান হারালাম। এরপর আর কি হয়েছে আমি জানি না কিছু। সকালের কথা তো নায়েব মশাই বলেছেই আপনাকে। সব শুনে আমি চুপ করে রইলাম। তান্ত্রিক যেটা করেছিলেন সেটা তন্ত্রের নিম্ন শাখার সাধনা, তবে তাতে একটু ভুলচুক হলেই সাক্ষাৎ মৃত্যু নিশ্চিত ছিল। কিন্তু তান্ত্রিকের সাধনা শুরুর আগেই তাকে কে মারল, তাও আবার মাটির তলা থেকে, তা কিছুতেই বুঝতে পারলাম না। মনে মনে ঠিক করলাম ওই জায়গায় একবার গিয়ে দেখতে হবে। নন্দলাল আর আমি বেরিয়ে পড়লাম। জায়গাটা গ্রাম ছাড়িয়ে একটু দূরেই। দিনের বেলায় বেশ নির্জন। জায়গা একখানা দেখেছিলেন বটে তান্ত্রিক। অমন নিম্ন শাখার সাধনা করার উপযুক্ত বটে। বড় বড় ঘাস, ঝোপঝাড় আর কাঁটা বনের জঙ্গল পেরিয়ে এলাম একটা ফাঁকা জায়গায়। উঠে দাঁড়িয়ে বললাম, আচ্ছা জমিদার বাবু, এই জায়গাটা পরিত্যক্ত শ্মশান কেন? জমিদার নন্দলাল বললেন, আসলে আমার জ্ঞান হতেই এটার এই অবস্থা দেখছি। আমাদের গাঁয়ের শ্মশান তো পশ্চিম প্রান্তে। এখানে নাকি অনেক আগে শ্মশান ছিল, কিন্তু এখন কেন এখান থেকে এসব সরানো হয়েছে তা তো ঠিক জানি না ঠাকুরমশাই। আমি মাথা নেড়ে বললাম, শ্মশান কিন্তু সবচেয়ে পবিত্র স্থান জমিদার বাবু। আমরা সেটা অলক্ষণে ভাবি, সেটা একান্তই আমাদের সমস্যা। শ্মশানের মধ্যে সাধনা করলে ফল হয় দ্রুত, আবার শ্মশানে প্রতি মুহূর্তে কিছু না কিছু শুভ অশুভ অলৌকিক শক্তির সম্মুখীন হতেই হয়। তান্ত্রিক সেসব জানতেন, সন্দেহ নেই। তবে 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 আপনি কি সন্দেহ করছেন ঠাকুরমশাই? কে আছেন এসবের পেছনে? ব্যস্ত হয়ে বললেন জমিদার নন্দলাল। আমি মৃদু হেসে বললাম, এসবের পেছনে যে বা যিনি আছেন তিনি এই জগতে নেই। জমিদার মশাই, আমি যদি খুব ভুল না করি, তান্ত্রিকের কোনো ক্রিয়ায় নিশ্চয়ই এখানে কোনো মৃত অতৃপ্ত আত্মা জেগে উঠেছে, আর এই গোটা গ্রামে সেই খেলে বেড়াচ্ছে শিশু মৃত্যুর খেলা। নন্দলাল ভয় আর বিস্ময় মেশানো চোখে আমার দিকে তাকালো। আমি বললাম, আপনি একদম চিন্তা করবেন না জমিদার বাবু। আমি এসে যখন পড়েছি, এর একটা সমাধান করেই যাব।
সেদিন সন্ধ্যায় হলো আর এক বিপত্তি। একটা তীক্ষ্ণ চিৎকারে বিছানায় ধর্মর করে উঠে বসলাম। এটা বিনির গলার আওয়াজ। নিচে থেকে একটা হট্টগোল শোনা যাচ্ছিল। এক ছুটে নিচে গেলাম। দেখি বৈঠকখানায় বিনিকে ধরে ধরে এনে বসানো হয়েছে। তার জ্ঞান আছে বটে, তবে তার মাকে জড়িয়ে ধরে অনবরত কাঁদছে আর কিরকম কেঁপে কেঁপে উঠছে। বুঝলাম সে কিছুতে ভয় পেয়েছে। তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। কোলাহলে রীতিমতো গরম হয়ে ওঠা জমিদার বাড়ির বৈঠকখানাটা একটু শান্ত হতে আমি বিনির কাছে গেলাম। তাকে কাছে টেনে চোখের জল মুছিয়ে বললাম, আর কেঁদো না মা, এই তো আমরা আছি এখানে সবাই। কিছু দেখে কি ভয় পেয়েছো? ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বিনি বলল, আমি বাইরে তুলসী তলায় যে প্রদীপ রাখা আছে ওখানে প্রণাম করতে গেছিলাম। হঠাৎ দেখি একটু দূরে একটা কালো মতো মানুষ দাঁড়িয়ে আমার দিকে কালো কালো দুটো হাত বাড়িয়ে কিরকম একটা বাজে গলায় বলল, আয়, এদিকে আয়, আরে এদিকে আয় না। তারপর কিরকম বিচ্ছিরি ভাবে হেসে উঠতে আমি ভয় পেয়ে ছুটে চলে এলাম। বিনির কথা মতো ছুটে বাইরে বেরিয়ে এলাম। বিনি ভুল কিছু বলেনি। এখানে সত্যি কিছুক্ষণ আগেও কেউ দাঁড়িয়েছিল, তবে যে দাঁড়িয়েছিল সে কোনো মানুষ না, অশরীরী। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর নায়েব মশাইকে বললাম আমার সাথে দেখা করার জন্য। উনি বয়স্ক মানুষ, ওই পরিত্যক্ত শ্মশানের কোনো না কোনো ইতিহাস নিশ্চয়ই উনি জানবেন। নায়েব মশাই ঘরে এলে আমি এদিক ওদিক দেখে ঘরের দরজা বন্ধ করে দিলাম। নায়েব মশাই বললেন, কি ব্যাপার ঠাকুর, কিছু হয়েছে নাকি? কি হয়েছে সেটাই তো আপনার থেকে জানতে চাই নায়েব মশাই। আমার থেকে মানে? মানে ওই পরিত্যক্ত শ্মশান, যেটা নন্দলাল জমিদারের জন্মের পর থেকেই নাকি ওই অবস্থায় পড়ে আছে, সেটার পেছনে কোনো কারণ আছে কি? মানে কি এমন হয়েছিল যার জন্য আপনারা শ্মশান হিসেবে ওই জায়গাটা পরিত্যাগ করলেন? নায়েব মশাই চুপ করে রইলেন। আমি আবার বললাম, চুপ করে থাকবেন না নায়েব মশাই, আমাকে বলুন এটার পেছনে কি রহস্য আছে। এই গ্রামকে বাঁচাতে হলে এই শ্মশানের ইতিহাস জানাটা আমার দরকারি। বলুন নায়েব মশাই। অবশেষে নায়েব মশাই একটা দীর্ঘশ্বাস ফেলে মৌনতা ভাঙলেন। ঘটনা একটা আছে বটে, তবে সেটা বহু বছর আগে। তখন নন্দলালের ঠাকুরদা মানে ব্রজদুলাল রয়েছেন এই জমিদারির দায়িত্বে। আমার পূর্বপুরুষরাও এই জমিদারির আয়ত্তেই কাজ করে এসেছে। আমিও বংশ পরম্পরায় করছি। যে সময়ের কথা বলছি তখন আমি ছিলাম না। আমার বাবা সবে সবে নতুন জমিদারির কাজে ঢুকেছে। ঘটনাটা অবশ্য বাবার মুখেই শোনা। ব্রজদুলাল বাবু জমিদার হিসেবে খুব কড়া প্রকৃতির ছিল। সময়ে খাজনা দিতে না পারলে নাকি প্রজাদের ওপর অত্যাচারও করতেও একেবারে পিছপা হতেন না। কারুর ওপর ওনার রাগ একবার চললে আর তার প্রাণ না নিয়ে তিনি ছাড়তেন না। শুনেছি ব্রজদুলাল বাবুর স্ত্রী মানে নন্দলালের ঠাকুরমার
সর্বপ্রথম একটি কন্যা সন্তান হয় এবং সেটি কোনো কারণে প্রসব হওয়ার সাথে সাথেই মারা যায়। দ্বিতীয়বার আবার একটি কন্যা সন্তান হয়, তবে সেটিও মায়ের পেট থেকে মরে বেরিয়ে আসে। বুঝতেই পারছো, জমিদারির উত্তরাধিকার সামলাতে পুত্র সন্তান আবশ্যক। জমিদার ব্রজদুলাল পরপর দুবার এমন ঘটনার সম্মুখীন হয়ে রাগে এক প্রকার পাগল হয়ে যান। যে দাইমা মানে ধাত্রীমা প্রসবের দায়িত্বে ছিল, জমিদারের রাগ গিয়ে পড়ে তার উপর। সেই দাইমা ছিলেন এক বিধবা বুড়ি, মতিবালা বোধহয় নাম ছিল তাঁর। অসহায় গরিব বুড়ি রাজার ঘরে এমন কাজ পেয়েছিল, এটা গ্রামের অনেকেই সহ্য করতে পারেনি। বোধহয় তারাই এই শিশু মৃত্যুর অপবাদ ওই মতিবালার ঘাড়ে চাপিয়েছিল। তাকে নাকি ডাইনি বলেও অপবাদ দেওয়া হয়েছিল। তার জন্যই নাকি জমিদার বাড়ির এই সর্বনাশ হয়েছে। একে কন্যা সন্তান, তাও আবার মৃত। ব্রজদুলাল হুকুম দিলেন মতিবালাকে জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়ার জন্য। অসহায় মতিবালার কিছু করার ছিল না। বাঁচার জন্য ছটপট করতে থাকা মতিবালাকে হাত পা বেঁধে গায়ের লোক নিয়ে গেল সেই শ্মশানে, যেটা আজ পরিত্যক্ত। রাজার আদেশ, মাটিতে মানুষ সমান গর্ত খুঁড়ে জ্যান্ত কবর দেওয়া হলো তাকে। এতটা বলার পর তারানাথও থামল। একটা দীর্ঘশ্বাস ফেলে পাসিং শোয়ের প্যাকেট থেকে আর একটা সিগারেট বের করে ধরিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো। কিশোরী বলল, কি বলছেন কি? জ্যান্ত কবর? এও কখনো সম্ভব? তারানাথ ভ্রু কুঁচকে বলল, কেন সম্ভব না? সম্ভব না হলে সেদিন কি আর ভূষণ্ডিগড়ের মানুষের ওপর ওই অভিশাপ লাগতো? তার মানে? আমি অবাক হয়ে বললাম। তারানাথ মৃদুমিতু ঘাড় নেড়ে আবার বলতে শুরু করল, মতিবালাকে জ্যান্ত পুঁতে দেওয়ার পর সে পরিণত হয়েছিল এক জীবন্ত পিশাচে। তার মৃত্যু কিন্তু কেউ দেখেনি। ওই কবরের নিচে মতিবালার পিশাচে পরিণত হওয়ার সাথে সাথেই জন্ম নিয়েছিল এক ভয়ঙ্কর অভিশাপের। তবে কোনো কারণবশত তা বাইরে আসতে পারছিল না, বন্দী হয়েছিল ওই কবরের মধ্যেই। সেদিন তান্ত্রিক ওখানে মাটি খুঁড়ে যক্ষ জাগানোর যজ্ঞ শুরু করতেই মুক্ত হয় মতিবালার পিশাচ, আর সেই সাথে বেরিয়ে আসে অভিশাপ। মতিবালার পিশাচকে শান্ত করতে আমাকে ভূতিনী বিদ্যার সাহায্য নিতে হলো। ডামরতন্ত্রের কথা তোমাদের আগেই বলেছি। অষ্টকাত্যায়নী সিদ্ধি পর্বের পঞ্চম পংক্তিতে আছে, শ্মশানে রাত্রি যাপন করে সাধককে শুদ্ধ দেহ মন ও রক্তাম্বরে ৮সহস্র ভূতিনী মন্ত্র জপ করতে হবে। ভূতিনী এতে সন্তুষ্ট হয়ে দেখা দিলে তাকে নিজ হস্তে অর্ঘ্য প্রদান করতে হয়। ভূতিনী তখন সেই সাধকের সকল মনোবাসনা পূর্ণ করেন। শাস্ত্র মতে সেই সকল আয়োজন আমি করলাম। নন্দলাল শুধু একবার বললেন, এসবের পেছনে কে আছে ঠাকুরমশাই? কেন এমন হচ্ছে আমার গাঁয়ের সাথে? তাকে আশ্বস্ত করে আমি বললাম, একটু সবুর করুন জমিদার বাবু, সব বলবো। আমি কথা যখন দিয়েছি এই সমস্যার সমাধান করেই যাব। তবে আমাকে আসছে চতুর্থীর রাত্রে ও পঞ্চমীর রাত্রে আপনাদের নতুন শ্মশানে যেতে হবে।
শুধু একটা কথা, আপনি দেখবেন এই গাঁয়ের কেউ যেন ওই দুদিন ওই শ্মশানের ত্রিসীমানায় না ঘেঁষে, তাতে কিন্তু ভয়ানক অনর্থ হয়ে যাবে। এরপর দুদিন আমি আমার সাধনার কাজ সারলাম। পৈশাচিক হাসি আর বিচিত্র সব শব্দে থর থর করে কেঁপে উঠল শ্মশানের পরিবেশ। আমি কিন্তু আমার জপ সাধনায় অনড় ছিলাম। দ্বিতীয় দিন অর্থাৎ পঞ্চমীর দিন ভূতিনী দেবী আবির্ভূতা হলেন। দেবীকে নিজ হাতে অর্ঘ্য প্রদান করলাম। দেবী সন্তুষ্ট হলে পরে তার থেকেই জানলাম এই ভূষুণ্ডিগড়কে ওই পিশাচিনীর হাত থেকে উদ্ধার করার উপায়। এরপরের ঘটনা তোমাদের সংক্ষেপেই বলি। সব কাজ মিটিয়ে আমি জমিদার বাড়ি ফিরে এলাম। নন্দলালকে বললাম, জমিদার বাবু, কাল আপনাদের গাঁয়ের সকলকে বলবেন ওই পরিত্যক্ত শ্মশানের কাছে উপস্থিত থাকতে, যেখানে তান্ত্রিক যজ্ঞ করবেন ঠিক করেছিলেন। কথা মতো সব কাজ হলো। জমিদার নন্দলালকে বললাম তান্ত্রিক যে জায়গাটা মাটি খুঁড়েছিলেন সেইখানটা ভালো করে খুঁড়তে। নন্দলালের নির্দেশের জন্য ৫-৬ লোক মিলে কোদাল শাবল নিয়ে লেগে গেল খোঁড়াখুড়ির কাজে। ঘণ্টা ২ খোঁড়াখুড়ির পরে সেটাই বেরোলো। মাটির নিচে হাত পা গোটানো অবস্থায় পড়ে আছে একটা ক্ষয়িষ্ণু নরকঙ্কাল। বুঝলাম এটাই সেই মতিবালা। ঠিক এভাবেই তাকে হাত পা বেঁধে মাটিতে জ্যান্ত পুঁতে দেওয়া হলো। একটা গাঢ় অন্ধকার যেন ঘনীভূত হচ্ছে ওই নরকঙ্কাল ঘিরে, আর সেই সাথে একটা বিকটা পৈশাচিক কট্ট হাসিতে থরথর করে কেঁপে উঠল গোটা শ্মশান চত্বর। সব মিটলে আমি জমিদার নন্দলালকে বললাম বিনিকে নিয়ে আসতে। তিনি বিনিকে নিয়ে এলে বললাম, জমিদার বাবু, এবার মতিবালার ওই অতৃপ্ত আত্মাকে আর গ্রামবাসীদের সকলকে সাক্ষী রেখে আপনার জমিদারির এক এবং অদ্বিতীয় উত্তরাধিকারীর পদে অভিষিক্ত করুন। আপনার একমাত্র কন্যা বিনিকে, আপনার মা দুর্গাকে। কি কেন পরে সবটা আমি আপনাকে গুছিয়ে বলবো, কিন্তু আমার উপর ভরসা রাখুন। নাই হোক বিনি ছেলে, কিন্তু আপনার রক্ত বইছে ওর শরীরে। আপনার অবর্তমানে ওই আপনার এই জমিদারের একছত্র আধিপত্য গ্রহণ করবে। দেরি করবেন না জমিদার বাবু, বিনিকে সেই সুযোগ করে দিন। তারপর আর কি, ভালোয় ভালোয় সব কিছুই সম্পন্ন হলো। মতিবালা কিন্তু নিজের স্বার্থের জন্য বিদ্রোহ করেনি। সে চেয়েছিল এই গাঁয়ের মানুষের মনে কন্যা সন্তানের গুরুত্ব বোঝাতে। যে অপবাদে তাকে এমন নিষ্ঠুরভাবে মরতে হয়েছিল, সেই জমিদার বাড়ির উত্তরোত্তর সকল দায়িত্ব যদি সেই বংশের মেয়ের হাতেই আসে, তো তাতে তো কোনো দোষ কিছু নেই। সব কিছু সামলানোর জন্য যে পুত্র সন্তানকে প্রয়োজন, তার কোনো বাধ্যবাধকতা তো নেই। তারানাথ থামল। সিগারেটের অবশিষ্টাংশটুকু গুঁজে দিল ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালার মধ্যে। কিশোরী হাঁ করে এতক্ষণ সবটা শুনে গোল গোল চোখ করে বলল,
তারপর ভূষণ্ডি করে সেই সমস্যা মিটল, অভিশাপ দূর হলো? তারানাথ বলল, কেন মিটবে না? আমি সেখান থেকে ফিরে আসার মাসখানেক পর জমিদার বাবুর চিঠি এসেছিল আমার কাছে। উনি লিখেছিলেন গ্রামে আর কোনো ভৌতিক কিছু ঘটেনি। জীবিত ও সুস্থ কন্যা সন্তানের জন্ম হয়েছে এক গ্রামবাসীর ঘরে। ওনারা ঠিক করেছেন পরিত্যক্ত শ্মশানের কাছে মতিবালার স্মৃতির উদ্দেশ্যে একটা মন্দির স্থাপনা করবেন। ওনার এই সিদ্ধান্তে ভারী খুশি হয়েছিলাম। এর কিছুদিন পরেই তো আমার ঘর আলো করে এলো আমার চারি মা, আমার মা দুর্গা। তারানাথের মুখে একটা তৃপ্তির হাসি। কিন্তু কিশোরী সেনের সব কিছুতে ব্যাগরা দেবার স্বভাবটা কিন্তু আর গেল না। সে আমার দিকে তাকিয়ে হেসে বলল, ভূত হোক বা দেবতা, নারী শক্তির জয় সব জায়গায়। পুরুষ জাতির নিরাপত্তার প্রয়োজন এবার, কি বলো বিভূতি? তারানাথ এবার চটে গিয়ে বলল, এসব সত্য অভিজ্ঞতা, গল্প নয়। শুনতেও ছাড়বে না, আবার ঠাট্টা করতেও ছাড়বে না। পাষণ্ড কোথাকার। আপনারা এতক্ষণ শুনছিলেন শাম্ভবী প্রোডাকশনসের আজকের সবিশেষ নিবেদন, লেখক পল্লব ঘোষের কলমে বিরচিত তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন সম্বলিত কাহিনী তারানাথ তান্ত্রিক ও ভূষণ্ডি গড়ের পিশাচিনী গল্পটি। এই গল্পে আজকে কিশোরী, বৃদ্ধ এবং পেয়াদার চরিত্রে ছিলেন তমাল, কথক তান্ত্রিকের আত্মা ও জমিদার নন্দলালের ভূমিকায় ছিলেন অন্বেষণ সরকার, তারানাথের চরিত্রে ছিলেন আপনাদের পছন্দের হ্যাপি। এছাড়াও আজকের গল্পে পিশাচিনী, নন্দলালের মেয়ে ও জমিদার গিন্নির ভূমিকায় ছিলেন বর্ণালী। আজকের গল্পে সূত্রধারের ভূমিকায় ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। এছাড়াও আজকের কাহিনীতে ভিএফএক্স ডিজাইনে ছিল ডলবি গ্রাফিক্স মুম্বাই এবং পোস্টার ডিজাইনে ছিল চিত্রায়ন। এখনো পর্যন্ত যারা শাম্ভবী প্রোডাকশনসকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসবো তারানাথ তান্ত্রিকের আরও এরকম অনেক অজানা নতুন কাহিনী নিয়ে, যা রোমহর্ষক হওয়ার পাশাপাশি ভৌতিক এবং ভয়ঙ্করতাকেও আপনাদের সামনে সমানভাবে প্রতিস্থাপিত করবে। তাই এইভাবেই আপনাদের মনোবাঞ্ছা পূরণের মধ্যে দিয়ে আমরা যাতে এগিয়ে যেতে পারি এবং সাফল্যমণ্ডিত হয়ে উঠতে পারি, সেই কারণেই আপনাদের সমর্থন এবং সহযোগিতা প্রতি পদক্ষেপে কাম্য। আমাদের চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন আর শুনতে থাকুন আপনাদের পছন্দের শাম্ভবী প্রোডাকশনস, যেখানে গল্প কথা বলে।